হায় আল্লাহ খালেদ, বাংলাদেশে এসব কি হচ্ছে? এসব কি দেখতে পাচ্ছি? কেন শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তারেক রহমান, স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের আশ্রয়দাতা, ফেসিস্টের আশ্রয়দাতা, ফেসিস্টের জন্মদাতা ভারতবর্ষের হাই কমিশনারের সাথে বৈঠক করছে বাংলাদেশের বর্তমান সরকারের একাধিক ব্যক্তিবর্গ? হায় আল্লাহ খালেদ, এ কি হয়ে গেল? এ কি হয়ে যাচ্ছে খালেদ? খালেদ, আমি তো ভাবিনি তুমি এমনটা করবা। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বৈঠক করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই চেতনাকে অসম্মান করে শিলং সালাউদ্দিন বৈঠক করেছে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। শুরুটা হয়েছিল 5 আগস্ট থেকে। 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিল্লিতে প্রেস কনফারেন্স করার পর সন্ধ্যাকালীন পররাষ্ট্র উপদেষ্টা ওই মাতালটা হঠাৎ করে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করে বৈঠকে হুঁশিয়ারি দেওয়া হয়, ভারত কেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে? শেখ হাসিনাকে ভারতে বসে কেন ভারত বক্তব্য দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, রাজনীতির সুযোগ সৃষ্টি করে দিচ্ছে? এইটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চটি গল্প লেখা হলো, সেই চটি গল্প আবার 9 বার সংশোধন করা হলো। খলিল সেই চটি গল্পের লেখক। এরপর গতকাল খলিল বৈঠক করলো। আজকে তারেক রহমান, জুলাই আন্দোলনের ঘোষক, জুলাইয়ের পিতা, সে জুলাই সন্ত্রাসীদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই চেতনাকে বুঝিয়ে দিয়ে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছে। কেন? বৈঠকের উদ্দেশ্য কি? তারেক রহমানকে ভারত তাদের দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছিল, সেটা কি তবে হচ্ছে? তবে কি জনাব তারেক রহমান জুলাই চেতনাকে দিয়ে ভারতে যাচ্ছেন? অনেকগুলা প্রশ্ন, বাংলাদেশের মানুষ অনেকগুলা প্রশ্ন জানতে চায়। যাই হোক, তারেক রহমানের বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বলেছেন? ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি। সবটা বলি যে আপনার প্রধানমন্ত্রী, আমি গতকালও বলেছিল, উনি পাবলিকের মানুষ আর খুবই ভালো লাগে। আর উই মেট মোর অ্যাজ পাবলিক ফিগার, আই এম নট এ ডিপ্লোম্যাট। তাহলে ইট ওয়াজ লাইক পিপলস রিপ্রেজেন্টেটিভ টু পিপলস রিপ্রেজেন্টেটিভ। আর আমি খুবই আনন্দ, ওনার সঙ্গে আমার দেখা হলো। আর ফার্স্ট একদম দেখা হওয়ার সাথে সাথে এমনি মনে হয়নি যে প্রথমবার আমি ওনার সঙ্গে দেখা করছি। আর খুবই ভালো, খুবই হাম্বল। এরপর পররাষ্ট্রমন্ত্রী খলিল সে কি বলেছে সেটাও একবার দেখা যাক। মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশে স্বাগতম জানিয়েছেন। হাই কমিশনার মাননীয় প্রধানমন্ত্রীকে গত সপ্তাহগুলোতে বাংলাদেশে তার অভিজ্ঞতা সেটা তুলে ধরেছেন। তিনি বাংলাদেশের বেশ অত্যন্ত আনন্দিত, সে কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সংক্ষেপে কিছু বিষয় এসছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভ রেজাল্ট দেবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে, এই বিষয়টা এসছে। এই বৈঠকে কি হয়েছে না হয়েছে, কি ধরনের কথা হয়েছে সেদিকে যাচ্ছি না। মূল প্রসঙ্গ হচ্ছে খলিল মুখ ফসকে সত্য কথা বলে দিয়েছে। আপনারা কি খেয়াল করেছেন? ভিডিওটা আবার দেখেন। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে। মুখ ফসকে প্রত্যাবর্তন বলে ফেলেছিল, সত্য কথা না গোপন রাখা যায় না। পরবর্তীতে আবার সেটা সংশোধন করে প্রত্যার্পণ বলে। কি এক আজব চিরিয়া বাংলাদেশ। হায় আল্লাহ খালেদ, তোরা কে কোথায় আছিস? রাজুতে আয়। খলিল কেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের কথা বলল? কেন প্রত্যার্পণ বলল না? মুখ ফসকে খলিল কেন সত্য কথা বলল? তোরা সবাই রাজুতে আয়, খলিলকে ধরতে হবে। অনেক বিষয় কথা হয়েছে, কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। এটা হচ্ছে মূল কথা। কি হয়েছে না হয়েছে সেদিকে যাচ্ছি না। তবে এইখানে একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ। ভারতের গোয়েন্দা সংস্থার র এর চিফ এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। এইটা কেন? তিনি আবার শুনলাম দীনেশ ত্রিবেদীর সাথেও বৈঠক করেছেন। ঘটনা কি? মানে কিছু বোঝা যায়? মানে কিছু আজ করতে পারছেন কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? তবে কি বাংলাদেশ আইএসআই তাদেরকে ডিভোর্স দিল? তবে কি বাংলাদেশ চীন পাকিস্তান অক্ষ থেকে বের হয়ে ভারত আমেরিকা অক্ষে প্রবেশ করলো? না করেই উপায় কি আছে? দেশের যে অবস্থা, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় ভারতবর্ষ যদি বাণিজ্য বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে।
এটা বাংলাদেশের বর্তমান সরকার উপলব্ধি করতে পেরেছে। সেই জায়গা থেকে কি তবে ভারতের সাথে সম্পর্ক ঠিক করার প্রচেষ্টা? তবে কি বাংলাদেশ আওয়ামী লীগের উপর চাপিয়ে রাখা নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে? তবে কি বঙ্গবন্ধু কন্যার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ডিসেম্বরের আগেই ঘটছে? অনেকগুলা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সময় আসলে অবশ্যই আমরা পাবো। তবে আপাতত বাংলাদেশের বর্তমান সরকারের তৎপরতা দেখে এইটুক মনে হচ্ছে, উইদাউট ভারত বাংলাদেশ অস্তিত্বহীন। ভারত ছাড়া বাংলাদেশকে রক্ষা করবার মতো কোনো দেশ এই মুহূর্তে নাই। এটা বিএনপি, শিলং সালাউদ্দিন, তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিল, এরা সবাই বুঝে গেছে যে ভারত ছাড়া এই মুহূর্তে আমাদেরকে এই সংকট থেকে উদ্ধার করার কেউ নাই। আর যদি সেটা না করে তবে কি হবে সেটা বুঝে গিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রিকনসিলিয়েশনের আহ্বান জানিয়েছেন। এখন বিএনপির হাতে কার্ড। বিএনপি রিকনসিলিয়েশনের দিকে আগাবে নাকি সংঘাতের দিকে আগাবে সেটা একান্তই বিএনপির সিদ্ধান্ত। কারণ যদি সংঘাতের দিকে আগায় তবে নিশ্চিত থাকেন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সাংগঠনিকভাবে রাজপথে সংগ্রাম করে বিএনপি কখনোই টিকতে পারবে না যদি সশস্ত্র বাহিনী নিরপেক্ষ থাকে। যদি সেনাবাহিনী নিরপেক্ষ থাকে, পুলিশ তো নিরপেক্ষ থাকবেই। সেই ক্ষেত্রে যদি সংঘাতময় পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয় তবে তারেক রহমানের সরকার সেটা সামাল দেওয়ার, বিএনপি রাজনৈতিক সংগঠন হিসেবে সেটা সামাল দেওয়ার সক্ষমতা রাখে না। এটা বাংলাদেশের মানুষও জানে, আপনিও জানেন, আমিও জানি, বিএনপি খোদ তারাও জানে। সুতরাং আই থিঙ্ক সামথিং কুকিং। যেহেতু ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান রয়ের চিফ পরাগ জৈন এখন ঢাকায়, সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে কিছু একটা ঘটতে যাচ্ছে। রয়ের চিফ একা আসেন নাই, ওনার সাথে আরো কয়েকজন অফিসার বাংলাদেশে এই মুহূর্তে আসছেন। কারণ বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন, আপনারা জানেন জঙ্গি তৎপরতা চলছে, বাংলাদেশে জঙ্গি হামলার একটা আশঙ্কা রয়েছে। সুতরাং সবকিছু মেলান, ডটগুলা মেলান। বঙ্গবন্ধু কন্যার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন কেন ঘটবে সব পূর্বাভাস দেখা যাচ্ছে। সার্জিও গোরের ঢাকা সফর, দীনেশ ত্রিবেদীর হঠাৎ দিল্লি গমন, সেখানে গিয়ে ভারত সরকারের সাথে বৈঠক, তারপর ফিরে আসা, এরপর খলিলের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক, এরপর একদিনের ব্যবধানে তারেক রহমানের সাথে বৈঠক, শিলং সালাউদ্দিনের সাথে বৈঠক, এরপর আবার প্রেস কনফারেন্সে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, দুদেশের রাষ্ট্রপ্রধান একসাথে বসলে অনেক সমস্যার সমাধান হবে, এ ধরনের কথা বলা, আবার রয়ের চিফ বাংলাদেশে আসা, অবস্থান করা, এগুলা ভাই সহজ কোনো বিষয় না। তবে কি বাংলাদেশ থেকে আইএসআই লাঠি খাচ্ছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে আইএসআই লাঠি খাচ্ছে এবং আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার হবে। সম্ভবত জাতিসংঘের একটা অধিবেশন আছে, এই অধিবেশন থেকে আসার পর তারেক রহমান এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। কারণ না নিয়ে উপায় নাই। যদি সংঘাতের দিকে বাংলাদেশ আগায়, বিএনপি আগায়, তবে এটার ফলাফল বিএনপির পক্ষে কখনোই যাবে না, কখনোই বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এটা বিএনপি বুঝে গেছে। আর যদি বুঝে না থাকে তবে সংঘাতের দিকে আগাক, আমরাও দেখি বিএনপি কতটুকু সামাল দিতে পারে। তবে একান্তই বৈঠকে কি কি হয়েছে, কি ধরনের বিষয়ে কথা হয়েছে সেটা জানার মতো বিষয় আসলে না। শামা হাদি তার হত্যাকারীদের প্রত্যর্পণের বিষয়ে কথা হয়েছে। দেখা যাক, অনেক ঘটনা ঘটতেছে, কয়েক ঘন্টার ব্যবধানে আরো অনেক কিছু জানবেন। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারেক রহমানের সরকার উপলব্ধি করতে সক্ষম হয়েছে পাকিস্তান কিংবা চীন বাংলাদেশকে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সহায়তা করবে না। সেই সহায়তা করার জন্য ভারতের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশের কাছে, বিএনপির কাছে আর কোনোটাই নাই। এবং এটা করতে গেলে অবশ্যই আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে, অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এটার বিকল্প কখনোই অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে করা সম্ভব না। সুতরাং বিদেশি বিনিয়োগ বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন বলেন, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে অগ্রগতি বলেন, কিংবা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি বলেন, সবকিছু করতে হলে অংশগ্রহণমূলক রাজনীতি করতে হবে। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ব্যতীত এই মুহূর্তে তারেক রহমানের হাতে আর কোনো উপায় নাই। এটাই সত্য। এবং এই বৈঠকে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।